স্যার আসবো? হ্যাঁ, এসো বিনায়ক, প্লিজ হ্যাভ ইউর সিট। স্যার আমাকে ডেকেছিলেন? বিনায়ক, দীঘাড়ির ব্যাপারটা কতটুকু এগোলো? আই মিন, কোনো লিডস অর এনিথিং এলস? লোকাল থানা এখনো কোনো ক্লু পায়নি স্যার, তবে তারা মনে করছে এটা একটা সিরিয়াল কিলিং। সিরিয়াল কিলিং? হাউ ক্যান ইট বি পসিবল? যারা মার্ডার হচ্ছে তারা সবাই কৃষক শ্রেণীর মানুষ। তাদের মার্ডার করে কাদের কি মহৎ কার্য সিদ্ধ হতে পারে? হতে পারে স্যার, এই দুনিয়ায় কার যে কিসে সিদ্ধি লাভ তা বোঝা অত সহজ ব্যাপার নয়। সেই জন্য তোমাকে ডেকেছি বিনায়ক। আমি চাই তুমি কেসটা টেক ওভার করো। এই মেরেছে আমি? বিনায়ক, তুমি আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে গ্লোরিয়াস অফিসার। আমি জানি এই কেসের সুরাহা তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। তুমি কালই দীঘাড়ি চলে যাও, আমি বাকিটা সব অ্যারেঞ্জ করে দিচ্ছি। ব্যাকআপে তোমার যত ফোর্স লাগবে তুমি পাবে। ওসব ফোর্স টোর্স কিছু লাগবে না স্যার, শুধু একটা ছেলেকে দিন। বুঝেছি। ওকে, নিয়ে যাও। তবে মনে রেখো, তোমাদের কিন্তু শুধু ইনভেস্টিগেশন করতে হবে, কোনো রকম এনকাউন্টার কিন্তু এবার নয়। শুধু তদন্ত করবে, আর ভিকটিম আইডেন্টিফাই হলে অ্যারেস্ট করবে। ওকে স্যার। তাহলে কালই বেরিয়ে পড়ো। অল দ্য বেস্ট। দীঘাড়ি নামে কোনো স্টেশন নেই। গোপালনগর স্টেশনে নেমে সেখান থেকে অটোয় যেতে হয় দীঘাড়ি। পরদিন সন্ধ্যা নাগাদ আমি আর আমার সহকারী অফিসার অচিন্ত বেরিয়ে পড়লাম নতুন উপদ্রবের সমাধান করতে। দীঘাড়ি নামের সেই অজপাড়াগায় একের পর এক চাষি সেখানে খুন হচ্ছে অনেক দিন ধরে। অধিকাংশ চাষিরাই ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে। যাদের অন্য কোথাও যাবার উপায় নেই তারা পোকামাকড়ের মতন মরছে সেখানে থেকে। চাষের কাজ প্রায় বন্ধ। লোকাল পুলিশ অপরাধীর টিকিও ধরতে পারেনি এখনো পর্যন্ত। লোকাল পুলিশ ফেল করলে পাঠানো হয় আমাকে। আমি বিনায়ক সামন্ত, স্পেশাল ব্রাঞ্চ, লালবাজার। আর ও আমার জুনিয়র অচিন্ত রায়। তবে ওর বুদ্ধিমত্তা সাংঘাতিক। বেশ কিছু ক্রিটিক্যাল কেসে ও আমাকে দুর্দান্ত সাহায্য করেছে। সেই জন্য আমার প্রতিটা মিশনে আমি ওকে সাথে নিই। গোপালনগর স্টেশনে ট্রেন এসে থামলো রাত্রি 8টা নাগাদ। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রাস্তায় নেমে এলাম। কিরে, কি বুঝছিস? কেস তো জন্ডিসি মনে হচ্ছে। রাস্তাঘাটে লোকজনের অবস্থা থেকে বুঝছো না? সবে সন্ধে রাত্রি, তার মধ্যেই সব ফাঁকা। চল। কোথায়? কোথায় আবার, একটা থাকার জায়গা জোগাড় করতে হবে তো। সে কি, থাকার জন্য তো পুলিশ কোয়ার্টার রয়েছে। পুলিশ কোয়ার্টারে থাকলে হবে না। বুঝেছি স্যার, চলুন তাহলে। অটো। ঘর ভাড়া তো আছে, কিন্তু তার আগে তো আপনাদের ঠিকুজি কোষ্ঠী জানতে হবে। আপনাদের তো চিনলাম না, আপনারা কোথা থেকে আসছেন? আমার নাম বিনয় বোস, আর ও আমার বন্ধু হরিপদ সামন্ত। আমরা দুজনেই এই গ্রামের স্কুলের নতুন মাস্টার। আজ সকালে আসার কথা ছিল, কিন্তু এসে পৌঁছালাম এখন। ও, আপনারা স্কুলের মাস্টার মশাই। আসুন আসুন, ভেতরে আসুন। ধন্যবাদ। আগে কিছু মনে করবেন না, গ্রামের যা অবস্থা তাতে নতুন মানুষ আসলে একটু ভয় ভয় লাগে। আপনারা কোথা থেকে আসছেন? নৈহাটি থেকে। দুজনেই? হ্যাঁ, তা বেশ। বাইরে বেরিয়ে ডান দিকের ঘরটা ভাড়া দেওয়া হয়। উঠোনের পেছন দিকটায় কলঘর, তবে ঘর কিন্তু একটাই। চলবে? বেশ বেশ, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। 5,000 টাকা অগ্রিম দিতে হবে, আর মাসে 2,000 টাকা দিয়ে দেবো। আপনাকে টেনশন নিতে হবে না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, বলুন না। আপনি কি একটা যেন বলছিলেন, গ্রামের অবস্থা ভালো নয়, কি ব্যাপার বলুন তো? আর বলবেন না মাস্টার মশাই, গ্রামের চাষিগুলোর যে কি হচ্ছে। একের পর এক চাষি শুধু মারা যাচ্ছে। তার যে চাষিদের ওপর কেন এত রাগ তা কে জানে। কার? আপনারা শিক্ষিত মানুষ, আপনারা কি আর সে কথা বিশ্বাস করবেন? করব, আপনি বলুন। কে যেন গভীর রাতে চাষিদের বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বিছানা থেকে উঠে তারা ঘুমের ভেতর হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে চলে যায় নিজেদের খেতে। তারপর সকালবেলা তাদের ঘাড় মটকানো মৃতদেহ পড়ে থাকে সেখানে। অর্ধেকের বেশি চাষি গ্রাম ছেড়ে চলে গেছে মাস্টারমশাই। বাকি যারা আছে তারা কেউ ভয়ে আর চাষ করা তো দূর, জমির ধার কাজ মারায় না পর্যন্ত। বুঝলাম। তা এ তো ভয়ানক ব্যাপার। শুনেই তো আমাদের এখানে থাকতে ভয় করছে। কি বলো হরিপদ? হ্যাঁ তাই তো। না না, আপনাদের কোনো ভয় নেই। ওই যে বললাম না, মরছে শুধু হতভাগ্য চাষিরাই। আপনারা তো আর... আচ্ছা আপনারা বসুন, আমি আপনাদের ঘরের চাবিটা এনে দিই। স্যার, লোকটা যা বললো আপনি বিশ্বাস করলেন?
না করার কিছুই নেই, কেউই আমাদের সন্দেহ তালিকার বাইরে নয়। তাই বলে স্যার ভূত? হাউ? অত হাওমাও করো না হরিপদ, ভেবে দেখো, ভূতের পক্ষে কিন্তু খুনগুলো করার সব থেকে বেশি সেফ। কারণ ভূতের বিরুদ্ধে কেউ কোর্টে গিয়ে সাক্ষীও দেবে না, আর ভূতের ফাঁসিও হবে না। মজা করবেন না স্যার, আই থিঙ্ক দ্য ম্যাটার ইজ হাইলি কমপ্লিকেটেড। দেখা যাক। এনিওয়ে, ছোট হলেও ঘরটা নেহাত মন্দ নয়, কি বলো? হ্যাঁ স্যার, এত নাম থাকতে হরিপদ জাস্ট নিতে পারলাম না। কেন, হরিপদ নামটা খারাপ নাকি? বাদ দাও, চলো বাজারটা থেকে একটু ঘুরে আসি। 9টা বাজে স্যার, বাজার এখন খোলা পাবেন এখানে? যাও দেখো কে এলো। এ কি আপনি? আপনারা দুজন আজকে রাতে আমার ঘরেই খাবেন মাস্টার মশাই। এত রাতে এখানে কোনো কিছু খোলা পাবেন না। এমা না না, তার কোনো দরকার ছিল না। আপনি আবার শুধু শুধু। বাড়ি ভাড়া দিই বলে আমি কিন্তু কাউকে ঠিক ভাড়াটিয়া মনে করি না। আপনারা হাত মুখ ধুয়ে আসুন, খাবার তৈরি আছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছি। নতুন জায়গায় এলে ঘুম আসতে চায় না সহজে, চোখ বুজে তারই চেষ্টা করে যাচ্ছি। এমন সময় বাইরে একটা গুঞ্জন শোনা গেল। যেন অনেক লোকের মিলিত কণ্ঠস্বর সারিবদ্ধভাবে এগিয়ে চলেছে, আর গুঞ্জনটা সেখান থেকেই ভেসে আসছে। অচিন্ত! হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার যাবেন? না, আজ না, আজকের রাতটা দেখা যাক কি হয়। ওগো, তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেলে গো? এ আমাদের কি সর্বনাশ হলো গো? তুমি কোথায় চলে গেলে? এবার আমাদের কি হবে গো? ও বিমলার বাবা, কোথায় গেলে তুমি? শান্ত হও বিমলের মা, এখন শান্ত থাকতে হবে। ভেঙে পড়লে তো চলবে না, তোমার ছেলেমেয়েগুলোর কথা তো ভাবতে হবে। কি হয়েছে দাদা? আর কি হবে, যা হবার তাই হয়েছে। কাল রাতে গোবিন্দরে টেনে নিয়ে গেল। হায় ভগবান! স্যার কি বুঝলেন? চলো। অচিন্ত, আর সময় নষ্ট করলে চলবে না, আর কোনো চাষিকে মরতে দিতে চলবে না। যা করবার আজকেই করতে হবে। কিন্তু স্যার আমাদের কাছে তো কোনো ক্লু নেই। কে বলল ক্লু নেই? স্যার ভেবে দেখো, খুন হচ্ছে কিন্তু শুধু গ্রামের কৃষকরা, তার মানে যে ভিকটিম তার আক্রোশ শুধু একটা দিকে। এবার আমাদের খুঁজে বার করতে হবে তার মোটিভটা কি, আর মোটিভটাকে ধরতে পারলে সেই লাইন ফলো করে আমরা ভিকটিম পর্যন্ত পৌঁছে যেতে পারবো। তাই যদি হয় স্যার, তার মানে তো। আচ্ছা অচিন্ত, বলো তো খুনোখুনি হয় ঠিক কিসের জন্য? অনেক কারণেই তো হতে পারে স্যার। তা পারে, তবে এই দুনিয়ায় যত মার্ডারই হোক সেগুলোর সব কিন্তু P4 থিওরির আন্ডারে পড়ে। P4 থিওরি? সেটা কি স্যার? প্রেম, প্রতিহিংসা, প্রতিশোধ আর প্রতিপত্তি। প্রেম ঘটিত কারণে একজন খুন হতে পারে, কিন্তু সিরিয়াল কিলিং হবে না। প্রতিহিংসা আর প্রতিশোধও তাই, বাকি থাকলো শুধু প্রতিপত্তি। কিন্তু স্যার চাষিদের সম্পত্তিগত কারণে কেন খুন হতে হবে? তাদের সম্পত্তি মানে তো ওইটুকু জমি। বিন্দু বিন্দুতেই তো সিন্ধু হয় অচিন্ত। ওইটুকু জমি একসাথে জুড়লে। বুঝেছি স্যার। ইতিহাস ঘাটতে হবে। সমস্যাটা রয়েছে অতীতে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। চলো। কোথায় স্যার? বললাম তো, ইতিহাস ঘাটতে হবে। ঠাকুমার ঝুলি থেকে পুরনো গল্প টল্প টেনে বার করতে হবে। এই গ্রামের বয়স্ক মানুষদের সাথে একটু কথা বলে দেখতে হবে। আমার যতদূর মনে হচ্ছে কিছু একটা গণ্ডগোল আছে, আর সেটা জমি জমা সংক্রান্ত। সোজা আঙুলে ঘি ওঠেনি, তাই আঙুলটা বাঁকাতে হয়েছে। কিন্তু আঙুলটা কার? এটাই তো এখন কোটি টাকার প্রশ্ন স্যার। জমি জমা নিয়ে গন্ডগোল? হ্যাঁ, একবার হয়েছিল বাবু। সে তো আজ থেকে অনেক বছর আগে। এই দিঘারি গ্রামের গ্রাম পঞ্চায়েত ছিল জনার্দন মণ্ডল। সে তেজারতির কারবার করত। গ্রামের চাষিরা বিপন্ন হয়ে তার কাছে জমির দলিল বন্ধক রেখে টাকা ধার নিত, কিন্তু ঠিক সময়ে সে টাকা সুদে আসলে ফেরত দিলেও জমির দলিল আর চাষিরা ফেরত পেত না। জনার্দন মণ্ডল ছলে বলে কৌশলে
মূর্খ চাষিদের ফাঁদে ফেলে সে দলিল নিজের নামে লিখিয়ে নিত। এইভাবে অনেক চাষিকে সে সর্বশান্ত করে, অনেক চাষি আত্মহত্যা করে। আজও এই দিঘারির আকাশে বাতাসে সেই সব অসহায় চাষিদের আর্তনাদ ভেসে বেড়ায়। ধর্মের কল বাতাসে নড়ে বাবু, ধর্মের কল বাতাসে নড়ে। এত টাকা পয়সা দখল করলো ঠিকই, কিন্তু ভোগ করতে পারলো না জনার্দন মণ্ডল। শহরের রাস্তায় কুকুরের মতন গাড়ি চাপা পড়ে মারা যায় সে মারা যাবার পর শুরু হয় গ্রামে আর এক নতুন উপদ্রব। একে একে চাষিরা নিজেদের জমিতে মারা যেতে থাকে, আর তাদের মৃত্যুর দিনেই তাদের ঘর থেকে তাদের জমির দলিল উধাও হয়ে যেতে থাকে। এ যে ওই জনার্দন মণ্ডলেরই কাজ বাবু। কথায় বলে না, স্বভাব যায় না মরলে। ওই বদমায়েশ মৃত্যুর পরেও জমির লোভ সামলাতে পারেনি, তাই প্রেতাত্মা হয়ে ও এইসব অপকর্ম করে বেড়াচ্ছে। এর হাত থেকে কবে যে গ্রামটা উদ্ধার পাবে কে জানে। আমি যাই বাবু, আমাকে আবার কাজে যেতে হবে। স্যার, কি বুঝলেন? এখন থেকে আমাদের আর রাতে ঘুমোলে চলবে না। সরি, ঘুমোনোই চলবে না। চাপ নিও না, দুদিনেই কেস সলভ হয়ে যাবে। চলো। আর পারছি না স্যার, 3 রাত ঘুমোই না। আর কত রাত এভাবে জঙ্গলের মধ্যে কাটাবেন? তোমার পুলিশের চাকরি কি করে হলো বলো তো? আসলে প্রশ্নগুলো কমন এসে গিয়েছিল। রাবিশ। অচিন্ত। স্যার, স্যার যাবেন নাকি? আমার কিন্তু ভয় করছে। পুলিশ হয়ে ভয় পাচ্ছ? ভূতকে কে না ভয় পায় স্যার? ভূতের গায়ে তো গুলি লাগে না। শাট আপ, জাস্ট ফলো। আমি এসেছি। এই যে আমার জমির দলিল, এইবার দয়া করে আমায় ছেড়ে দেন। দেব তো, ছেড়ে দেব তো। বাবু, আমি তো আপনার কথা মতোই কাজ করেছি, তাহলে আমার বউ আর ছেলের কোনো ক্ষতি করবেন না তো? না না, কোনো ক্ষতি করব না। যা, তুই যা, পালা পালা। হ্যান্ডস আপ। কে কে? পুলিশ। বন্দুকটা ফেলে দে। নে, এবার গড় করে সব সত্যি বলে ফেল। সত্যি বললে জেলে যাবি, আর মিথ্যে বললে সোজা উপরে যাবি। এবার তুই কোথায় যাবি সেটা তোর সিদ্ধান্ত। আমার নাম মদন মণ্ডল, আমি গ্রামের পঞ্চায়েত প্রধান জনার্দন মণ্ডলের ভাই। ব্যাস ব্যাস, তোর বংশ পরিচয় আর বিস্তারিত বলবার দরকার নেই। লেটস কাম টু দ্য পয়েন্ট। মার্ডারগুলো কেন করেছিস? কি করতাম? দাদা ভোটে দাঁড়িয়ে পঞ্চায়েত প্রধান হয়ে গেল। নিজের রাজনৈতিক ক্ষমতার জোরে ওর প্রচুর সম্পত্তি হয়, তার উপর আবার চাষিদের জমি দখল। আমি বেশি না, মাত্র 2 বিঘা জমি চেয়েছিলাম, মাত্র 2 বিঘা। দেয়নি। সেদিন থেকে আমার মাথায় ভূত চাপলো, ওর সব কিছু আমি কেড়ে নেব। তাই ওর মৃত্যুটাকে আমি সুযোগ হিসাবে কাজে লাগাই। গ্রামের লোকেদের এটা বিশ্বাস করাই যে জনার্দন মণ্ডল ভূত হয়ে এই অপকর্ম করে বেড়াচ্ছে। তাতে আমার সুবিধা হলো, আমাকে কেউ সন্দেহ করবে না। আমি চাষিদের বাড়িতে গভীর রাতে গোপনে লোক পাঠাতাম। তারা গিয়ে বলতো যে রাতের বেলা যদি জমির দলিল নিয়ে তারা জমিতে না আসে, তাহলে পরদিন তাদের ছেলে মেয়ে বউ সবাইকে মেরে ফেলা হবে। প্রথমে একজন মূর্খ চাষি কথা বিশ্বাস করেনি, তাই তার পরদিন তার বউকে মারতে হলো আমাকে। আর চাষিদের এটা ভালো করে বুঝিয়ে দেওয়া হয় যে তারা যেন ঘুমের ভেতরে ভূতে টেনে নিয়ে যাওয়ার মতো অভিনয় করে, আর সত্যি কথা যেন কাউকে না বলে। বললেই সর্বনাশ। হ্যাঁ, আমি আমার জেদ পূরণ করতে পেরেছি। দাদার সব দখল করা জমির দলিল আমি নিয়ে নিয়েছি, সেই সাথে আরো অনেক জমি। আর তারা যাতে কোনো রকম অ্যাকশন নিতে না পারে ভবিষ্যতে, সেই জন্য তাদের খুন করতিস। কিন্তু যতদূর আমি জানি, খুনগুলো তো ঘাড় মোটকে হতো। এদিকে তুই তো বন্দুক। ওটা আসল বন্দুক না, ওটা একরকম এয়ার গান। ওর গুলি মাথায় লাগলে মানুষ অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান করে ঘাড় মটকাতে সুবিধে হয়। ব্রিলিয়ান্ট। আচ্ছা, আর একটা কথা বলতো, শহরে তোর দাদা জনার্দন মণ্ডল গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, ওটা কি সত্যি অ্যাক্সিডেন্ট ছিল নাকি? হ্যাঁ, ওটাও আমারই কারসাজি।
আমি লোক লাগিয়ে দাদাকে খুন করিয়েছি। চমৎকার। চল, কাল সকালে তো মামার বাড়ি যাবি, তার আগে গোটা গ্রামের হাটে তোর হাড়িটা ভাঙি। চল চল।